শীতের পড়ন্ত বিকেল। গ্রামের ছোট স্টেশনটায় লোকজনের ভিড় তেমন একটা নেই। সিগন্যাল ডাউন হতেই দূরে একটা তীক্ষ্ণ হুইসেল শোনা গেল। ধোঁয়া উড়িয়ে প্ল্যাটফর্ম কাঁপিয়ে এসে দাঁড়ালো ডাউন লোকাল। কামরা থেকে চামড়ার ভারী সুটকেস হাতে নেমে এলো 22 বছরের এক টকবগে যুবক অবিনাশ। কলকাতা থেকে পাকাপাকিভাবে নিজের শিকড়ে ফিরে এসেছে সে। প্ল্যাটফর্মের একপাশে আগে থেকে দাঁড়িয়েছিলেন রাধাকান্ত রায়, জমিদার বংশের বর্তমান কর্তা। ছেলেকে দেখে তার চওড়া ছাতি যেন গর্বে আরও ফুলে উঠল। অবিনাশ কাছে আসতেই রাধাকান্ত হাসি মুখে এগিয়ে গেলেন। আরে কে রে অবিনাশ, ট্রেনে খুব ধকল গেল নাকি? অবিনাশ হেসে সুটকেস নামিয়ে বাবার পা ছুঁয়ে প্রণাম করল। তেমন কিছু না বাবা, তবে গ্রামের এই হাওয়াটা গায়ে লাগতেই সব ক্লান্তি যেন এমনিতেই দূর হয়ে যাচ্ছে। পাশ দিয়ে যাচ্ছিলেন গ্রামের পুরনো পোস্টমাস্টার হরিপদবাবু। থমকে দাঁড়িয়ে একগাল হেসে বললেন, আরে কে গো রাধাকান্ত বাবু, ডাক্তারবাবু তাহলে এটাই বললো নাকি গায়ে? এবার তো আমাদের আর শহরের দিকে ছুটতে হবে না। রাধাকান্ত সগর্বে বললেন, তার বলতে হরিপদদা, রায় বংশের ছেলে, বংশের নাম তো উজ্জ্বল করবেই। শহর থেকে এত বড় ডিগ্রি নিয়ে এসেছে, এবার গাঁয়ের মানুষেরই সেবা করবে। আমার যে আজ কি আনন্দ হচ্ছে তার কি বলবো। প্রকাশ জ্যোতির্ময় রূপে। জমিদার বাড়ির সদর দরজায় পা রাখতেই একটা অদ্ভুত নস্টেলজিয়া ঘিরে ধরল অবিনাশকে। দাওয়ায় বরণডালা হাতে দাঁড়িয়েছিলেন তার মা সুহাসিনী দেবী। চোখের কোণে জল, কিন্তু মুখে পরম তৃপ্তির হাসি। অবিনাশ ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরল। সুহাসিনী দেবী ছেলের গালে হাত বুলিয়ে ছলো ছলো চোখে বললেন, কতদিন পর তোকে চোখের সামনে দেখছি রে অন্ন, তুই তো একদম শুকিয়ে গেছিস রে বাবা। অবিনাশ হাসল। কি যে বলো না মা, হোস্টেলের ওই ডাল ভাত খেয়ে খেয়ে হাঁপিয়ে উঠেছিলাম। এবার তোমার হাতে সেই সর্ষে ইলিশ আর পাঁঠার মাংস খেয়ে দেখো কেমন আবার দশাশই চেহারা বানাই। ছেলের কথায় হাসির রোল উঠল উঠোনে। অনেকদিন পর রায়বাড়ি যেন এক লহমায় প্রাণবন্ত হয়ে উঠল। কিন্তু এই আনন্দের স্থায়িত্ব বেশিক্ষণ রইল না। গ্রামের পুরনো জমিদার বাড়িতে রাত নামলে এমনিতেই একটা গুমোট আর ছমছমে পরিবেশ তৈরি হয়। কিন্তু অবিনাশের ফেরার প্রথম রাতটা যেন অন্য এক অশুভ ইঙ্গিত নিয়ে এলো। মাঝরাত, চারপাশের চরাচর নিস্তব্ধ। কেবল পেছনের বাঁশবাগান থেকে এক টানা ঝিঁঝির ডাক ভেসে আসছে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল অবিনাশে। তেষ্টায় গলা শুকিয়ে কাঠ। বাথরুম যাওয়ার প্রয়োজন ছিল। অবিনাশ বিছানা ছেড়ে উঠল। পুরনো আমলের ভারী কাঠের দরজাটা ক্যাচ করে একটা বিরক্তিকর শব্দ করে উঠল। লম্বা অন্ধকার বারান্দা পেরিয়ে বাথরুমের দিকে যেতেই হঠাৎ অবিনাশের পা থমকে গেল। হাতের টর্চের আলোটা মেঝের উপর পড়তেই তার শিরদাঁড়া বেয়ে একটা কনকনে ঠান্ডা স্রোত নেমে গেল। ভিজে পায়ের ছাপ। বারান্দার এক প্রান্ত থেকে শুরু হয়ে ছাপগুলো সোজা তার ঘরের দিকে এগিয়েছে। কিন্তু যে বিষয়টা অবিনাশের বুকের স্পন্দন বাড়িয়ে দিল তা হলো ছাপগুলোর আকার। স্পষ্ট দুটো পায়ের ছাপ, একটা কোনো পূর্ণ বয়স্ক মহিলার, আর ঠিক তার পাশেই বলতে গেলে প্রায় গায়ে লেপ্টে থাকা আরেকটা পায়ের ছাপ, এক সদ্যজাত শিশুর।
এই মাঝরাতে এত বড় বাড়িতে কোনো ছোট বাচ্চা তো নেই, তাহলে এই ছাপ এলো কোত্থেকে? অবিনাশের গাটা কেমন যেন ছমছম করে উঠল। মাথাটা কেমন যেন ঝিমঝিম করতে লাগলো তার। কোনো মতে ঘরে ফিরে এসে দরজায় ছিটকিনি তুলে দিল সে। কিন্তু কিন্তু বিছানায় শুয়েও কিছুতেই আর দু চোখের পাতা এক করতে পারল না। চারপাশের নৈশব্দ যেন ভারী হয়ে বুকে চেপে বসছে। আর ঠিক তখনই শুরু হলো সেই অদ্ভুত ঘটনা। ঘরের তাপমাত্রা যেন আচমকা এক ধাক্কায় বেশ কয়েক ডিগ্রি নেমে গেল। একটা স্যাঁতস্যাঁতে পচা পাঁকের গন্ধের সঙ্গে মিশে থাকা একটা অদ্ভুত উগ্র মিষ্টি গন্ধ নাকে এলো তার। আর তারপরই অবিনাশ স্পষ্ট শুনতে পেল তার মাথার ঠিক শিয়রের কাছে বসে কে যেন ফিসফিস করে গাইছে এক অদ্ভুত হাড় হিম করা ঘুম পাড়ানি গান। অবিনাশের গোটা শরীর যেন পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেল। সে চোখ খুলতে চাইল, চিৎকার করতে চাইল, কিন্তু কিন্তু গলা দিয়ে একটাও শব্দ বেরোল না। সেই অশরীরী করুণ সুর তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। পরদিন সকালে ঘুম ভাঙতেই অবিনাশ ধড়মড় করে উঠে বসল। কপালে বিন্দু বিন্দু ঘাম। স্বপ্ন দেখছিল না তো, কিন্তু পরক্ষণেই বিছানার চাদরের দিকে দৃষ্টি পড়তেই তার রক্ত জল হয়ে গেল। চাদরের ঠিক মাঝখানে কয়েক ফোঁটা গাঢ় সাদা তরল পড়ে আছে। তা থেকে ভোর ভোর করে বেরোচ্ছে রাতের বেলার সেই উগ্র মিষ্টি গন্ধটা। খবরটা রাধাকান্তের কানে পৌঁছতে বেশি সময় লাগলো না। অবিনাশের মুখ থেকে রাতের বর্ণনা আর চাদরের ওই দাগ দেখে রাধাকান্তের মুখটা নিমেষে ফ্যাকাশে হয়ে গেল। চোখের দৃষ্টিতে ফুটে উঠল চরম আতঙ্ক। তিনি খুব ভালো করেই জানেন ওই সাদা তরল আর উগ্র মিষ্টি গন্ধটা আসলে কিসের। মাতৃদুগ্ধ। 22টা বছর ধরে যে বিভৎস সত্যিকে তিনি পেছনের পানা পুকুরের তলায় চাপা দিয়ে রেখেছিলেন, সেই অতৃপ্ত মাতৃত্ব কি আজ তার পাওনা বুঝে নিতে ফিরে এসেছে। রাধাকান্তের হাত পা কাঁপতে শুরু করল। ভেতরে ভেতরে শিউরে উঠলেন তিনি। কিন্তু এটা কি করে সম্ভব? অবিনাশের ফিরে আসার সময় ঘনিয়ে আসতেই সে তো মাসখানেক আগে কামাখ্যা থেকে এক নামকরা তান্ত্রিক আনিয়েছিলেন। রাতের অন্ধকারে সবার অলক্ষ্যে উঠোনে হোমানল জ্বালিয়ে জাঁক জমক করে যজ্ঞ হয়েছিল। তান্ত্রিককে দিয়ে সারা বাড়ি জুড়ে বাড়ি বন্ধন আর মন্ত্রপুত পেরেক পুঁতে সীমানা ঘেরা হয়েছিল। এমনকি অবিনাশের নামে সুতোর মাদলি তৈরি করে দেহ বন্ধনের ব্যবস্থাও করা হয়েছিল। তান্ত্রিক তো নিজে মুখে ভরসা দিয়েছিলেন, বলেছিলেন কোনো অপদেবতা বা কোনো অতৃপ্ত আত্মা ওই গণ্ডি নাকি পার হতে পারবে না। তবে কি সব মিথ্যে? বাড়ির পেছনের ওই পচাদের পানা পুকুরের তলায় জমে থাকা সেই মাতৃ আক্রোশ কি সব বন্ধন, সব তান্ত্রিকের মন্ত্রের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে?
25 বছর আগের সেই অন্ধকার অতীত আজ যেন এক রক্তলোলুপ রাক্ষসীর মতো হাঁ করে ধেয়ে আসছে রায়বংশের একমাত্র প্রদীপের দিকে। রাধাকান্তের মনে হলো দম বন্ধ করা এক অন্ধকারের জালে তিনি জড়িয়ে পড়ছেন, যেখান থেকে মুক্তির কোনো পথ তার জানা নেই। অগ্রহায়ণের হাড় কাঁপানো শীত। গ্রামের এক প্রান্তে বাণুজ্যেদের ফাঁকা মাঠে বসেছে শীতকালীন যাত্রাপালা। ছোটবেলায় এই যাত্রাপালার জন্য সারা বছর মুখিয়ে থাকতো অবিনাশ। শহরে ডাক্তারি পড়তে যাওয়ার পর থেকে এসব আর দেখা হয়নি। তাই দেশে ফেরার দুদিন পর পুরনো বাল্যবন্ধুদের জোড়াজুড়িতে গতকাল রাতে সেও গিয়েছিল যাত্রা দেখতে। পালা শেষ হতে হতে রাত প্রায় 2:30। চারদিক ঘন কুয়াশায় একেবারে চাদরের মতো ঢাকা। 3 মাথার মোড়টার কাছে এসে বন্ধুদের সাথে ছাড়াছাড়ি হলো অবিনাশের। সবাই যার যার বাড়ির পথ ধরল। অবিনাশ নিজের শালটা গায়ে ভালো করে জড়িয়ে একা একাই হাঁটতে শুরু করলো রায়বাড়ির দিকে। নিস্তব্ধ রাত, শুধু নিজের জুতোর মচমচ শব্দ আর মাঝে মাঝে দূর বাঁশবাগান থেকে ভেসে আসা নাম না জানা নিশাচর পাখির ডাক। হাঁটতে হাঁটতে সে এসে পৌঁছালো পরাণ মণ্ডলের সেই বিশাল বাঁশ বাগানের কাছে। শীতের রাতে এই জায়গাটা এমনিতেই কেমন যেন অন্ধকার আর ছমছমে হয়ে থাকে। হঠাৎ অবিনাশের পাটা থমকে গেল। বাঁশবাগানের গভীর অন্ধকার থেকে একটা আবছা অবয়ব বেরিয়ে এলো। একজন নারী, পরনে গাঢ় রঙের শাড়ি, মাথায় লম্বা ঘোমটা টানা। এত রাতে এই হাড় কাঁপানো শীতে একজন গাঁয়ের বউ বাইরে কি করছে? কোনো বিপদে পড়েনি তো, নাকি পথ হারিয়েছে? কৌতূহল আর এক অদ্ভুত সন্দেহের বশে অবিনাশ পা বাড়ালো সেই দিকে। নারী মূর্তি কোনো কথা বলল না। একটুও না থেমে ধীর পায়ে বাঁশ বাগানের আরো গভীরে ঢুকে যেতে লাগলো। অবিনাশও যেন এক অমোঘ আকর্ষণে তার পিছু নিল। আর কিছু দূর এগোতেই একটা পুরনো মজে যাওয়া পুকুর দেখল। পুকুরের জলে থকথকে পচা পাঁক আর পানার আস্তরণ। বাতাসে একটা বুনো স্যাঁতস্যাঁতে পচা গন্ধ। এমনিতেই এই পুকুরের যে মালিক তার নাম পচা হালদার। তার নামের মতোই পুকুরটাও যেন একেবারে থকথকে আর পচা। অবিনাশ অবাক হয়ে দেখল ওই নারী মূর্তিটা ধীরে ধীরে সেই পচা পুকুরের জলের দিকে এগিয়ে যাচ্ছে। তারপর সে ধীরে ধীরে নেমে পড়ল সেই পাঁক ভরা জলে। কে? অবিনাশ চিৎকার করে ডাকতে চাইল, বাধা দিতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর ফুটল না। এক অদ্ভুত হিম শীতল সম্মোহনে তার নিজের শরীরও যেন তার আর বশ মানতে চাইল না। সেও মন্ত্রমুগ্ধের মতো নিজের অজান্তেই পা বাড়ালো সেই হাড় হিম করা কালো পাঁক ভরা পুকুরের দিকে। পরদিন সকাল, ধর্মর করে বিছানায় উঠে বসল অবিনাশ। জানলার ফাঁক দিয়ে সকালের রোদ এসে পড়েছে ঘরের ভেতর। সে তার নিজের ঘরেই রয়েছে, নিজের বিছানায়।
তবে কাল রাতের ঘটনাটা কি ছিল? স্বপ্ন নাকি সত্যি? মাথাটা অসম্ভব ভারী হয়ে আছে, শরীরে একটা অদ্ভুত ক্লান্তি। খাট থেকে নেমে বাইরে আসতেই অবিনাশ থমকে দাঁড়ালো। বারান্দায় দাঁড়িয়ে আছে তার বাল্যবন্ধু কালীচরণ। কাল রাতেই তো ওর সাথে যাত্রা দেখতে গিয়েছিল, কিন্তু কালীচরণের মুখটা যেন লজ্জায় আর সংকোচে মাটির দিকে নামানো। আর তার ঠিক সামনে দাঁড়িয়ে বাবা রাধাকান্ত রায় রাগে ক্ষোভে আর কি একটা কারণে যেন থরথর করে কাঁপছেন। ছি 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 ছি, এ কি কাজ করলি তুই? শেষ বয়সে এসে আমাকে এই দিন দেখতে হলো। বংশের মুখে এমন চুনকালি মাখাতে পারলি তুই? অবিনাশ কিছু বুঝতে পারল না। সে বিভ্রান্ত হয়ে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে বাবা? কি করেছি আমি? কালীচরণ, তুই 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 এত সকালে এখানে কি করছিস? কালীচরণ অবিনাশের চোখের দিকে তাকাতেও পারল না। সে অবিনাশের হাত ধরে একরকম টেনে তাকে বারান্দার এক কোণে সরিয়ে নিয়ে গেল। সাথে কি হয়েছে কালী? আরে আরে বাবা অমন রেগে আছে কেন? আর তুই তুই বা ওরকম মুখ নিচু করে আছিস কেন? অবিনাশের গলায় চরম উৎকণ্ঠা। কালীচরণ এদিক ওদিক তাকিয়ে গলা একেবারে নামিয়ে বলল, আরে কি করে বলি, কাল রাতে তুই ওই পচা পাঁক পুকুরে কি করতে গিয়েছিলি না? অবিনাশ চমকে উঠল। তার মানে কাল রাতের ঘটনাটা স্বপ্ন ছিল না। সে আধো আধো গলায় বলল, আমি আমি তো আমি তো বাড়ি ফিরছিলাম রে। হঠাৎ দেখলাম ওই ওই যে বাঁশবাগানের কাছে একটা বউ, মাথায় ঘোমটা। আমি তো তাকে বাঁচাতে ওর পিছু নিয়েছিলাম। বাঁচাতে? কালীচরণ দাঁতে দাঁত চেপে চরম ঘেন্নায় ফিস ফিস করে বলে উঠল, তোর চরিত্র এত নিচে নেমে গেছে না, আমি নিজের চোখে দেখেছি। কি দেখেছিস? অবিনাশের হৃৎপিণ্ড যেন লাফিয়ে গলায় উঠে এলো। কালীচরণ চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর চাপা অথচ স্পষ্ট গলায় বলল, তুই একা বাড়ি ফিরতে ভয় পাস পাছে, সেই কারণে আমি তোকে ডাকতে ফিরে এসেছিলাম। দেখলাম তুই ওই পচাদের পাঁক পুকুরের এক কোমর জলে দাঁড়িয়ে আছিস, আর আর তোর সামনে একটা নারী মূর্তি, আর তুই তুই ওই এক কোমর পচা জলের মধ্যে দাঁড়িয়ে নিজের জ্ঞান হারিয়ে একটা সদ্যজাত শিশুর মতো সেই মহিলার মানে আরে কি পরিষ্কার করে বলবি তো? মানে স্তন্যপান করছিস। আমার আমার তখন লজ্জায় ঘেন্নায় মরে যেতে ইচ্ছে করছিল। একটা শিক্ষিত ছেলে ডাক্তার হয়ে তুই গাঁয়ে এসে এসব কি করছিস বলতো? অবিনাশের মনে হলো পায়ের তলার মাটিটা দুমড়ে মুচড়ে খাদের অতলে তলিয়ে যাচ্ছে। তার চোখের সামনে ভেসে উঠল সেই ঘোমটা টানা নারী মূর্তি, কাল রাতের সেই উগ্র মিষ্টি গন্ধ, আর সেই অদ্ভুত অমানিসার সম্মোহন। সে পাগলের মতো কালীচরণের হাত দুটো চেপে ধরে প্রায় কেঁদে ফেলে বলল, হ্যাঁ, বিশ্বাস কর কালী, আমি কিচ্ছু জানি না। আমি সত্যি বলছি, আমি কিছু বুঝতে পারছি না। কাল রাতে আমার নিজের ওপর নিজের শরীরের কোনো নিয়ন্ত্রণ ছিল না রে। কিন্তু তার এই মরিয়া আর্তনাদ যেন কালীচরণের বিশ্বাস হলো না। এক তীব্র দম বন্ধ করা রহস্য আর পৈশাচিক বিভীষিকা ক্রমশ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে লাগলো অবিনাশকে। সে বুঝতে পারল এক অদৃশ্য গাঢ় অন্ধকার তাকে একটু একটু করে গ্রাস করতে নেমেছে, যার থেকে পালানোর কোনো পথ তার জানা নেই। কুয়াশায় মোড়া এক অদ্ভুত পূর্ণিমার রাত। আকাশের চাঁদটাকে যেন কেউ এক পরত সাদা মসলিনের কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। সেই কুয়াশা চিড়ে চাঁদের ফ্যাকাশে মায়াবী আলো চুঁইয়ে চুঁইয়ে পড়ছে চরাচরে। চারপাশের অন্ধকারকে পুরোপুরি মুছতে না পারলেও একটা হিমশীতল
আবছা দৃশ্যপট তৈরি করেছে। জমিদার বাড়ির দোতলায় বড় ঘরটায় রাধাকান্তের ঘুমটা আজ হঠাৎ করেই ভেঙে গেল। একটা অজানা অস্বস্তি বুকের ভেতরটা খামচে ধরেছে। বাইরে থেকে ভেসে আসছে কেবল একটানা ঝিঁঝি আর কোনো এক নিশাচর পাখির ডানা ঝাপটানোর শব্দ। বিছানা ছেড়ে উঠে ধীর পায়ে অবিনাশের ঘরের দিকে এগোতেই তার পা থমকে গেল। দরজাটা হাট করে খোলা। ভেতরে কেউ নেই। বিছানাটা একেবারে শূন্য। রাধাকান্তের বুকের ভেতরটা ধরফর করে উঠল। বিগত বেশ কয়েকদিন ধরেই ছেলেটার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছেন তিনি। চোখের নিচে কালি, সারাদিন কেমন একটা ঘোরের মধ্যে থাকা, আর একা বিড় করা। সেদিন সকালে কালীচরণ এসে যখন ওই অবিশ্বাস্য কথাটা বলেছিল, রাধাকান্ত প্রথমে রাগে ফেটে পড়েছিলেন, কিন্তু এখন এই মাঝরাতে ছেলের শূন্য বিছানা দেখে তার মনে হলো সবকিছু কেমন যেন এক অদৃশ্য সুতোয় তালগোল পাকিয়ে যাচ্ছে। তার অবচেতন মন বারবার একটা ভয়ঙ্কর সংকেত দিচ্ছে। 22 বছর ধরে বুকের ভেতর সযত্নে চাপা দিয়ে রাখা সেই অতীতটা কি তবে মাটি ফুঁড়ে উঠে এলো? আর এক মুহূর্ত দেরি করলেন না রাধাকান্ত। কাঁপতে থাকা হাতে একটা হারিকেন ধরিয়ে পাগলের মতো ছুটলেন বাড়ির পেছনের সেই পরিত্যক্ত ক্ষীর পুকুরের দিকে। ঘন কুয়াশা আর চাঁদের সেই মায়াবী আলোয় ক্ষীর পুকুরের ঘাটটা আজ এক ভৌতিক রূপ ধারণ করেছে। চারপাশের বাঁশবাগান থেকে একটা কনকনে হাওয়া এসে গায়ে বিঁধছে। ঘাটে সিঁড়িতে দাঁড়াতেই রাধাকান্ত যা দেখলেন তাতে তাঁর শিরায় শিরায় বইতে থাকা রক্ত যেন আক্ষরিক অর্থেই জমে বরফ হয়ে গেল। হারিকেন ধরা হাতটা থরথর করে কাঁপতে লাগল। তিনি দেখলেন তাঁর অবিনাশ, তার শিক্ষিত সুঠাম গর্বের ধন অবিনাশ পানা পুকুরের সেই কালো থকথকে জলের ভেতর এক কোমর পর্যন্ত নেমে দাঁড়িয়ে আছে। কিন্তু তার চেয়েও বীভৎস দৃশ্য হল অবিনাশের মাথাটা পরম নিশ্চিন্তে রাখা আছে একটা শ্যাওলা মাখা জরাজীর্ণ ছায়ামূর্তির কোলে। মূর্তিটার মুখটা দেখা যাচ্ছে না। তার শরীর থেকে একটা স্যাঁতস্যাঁতে পচা পাঁকের গন্ধর সাথে মিশে আসছে সেই উগ্র মিষ্টি গন্ধটা। তার লম্বা কাদামাখা ভিজে চুলগুলো সাপের মতো ভেসে আছে জলের উপর। অসীম আদরে সেই ছায়ামূর্তি তার হাড় গিলে পচে যাওয়া হাত দিয়ে অবিনাশের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর অবিনাশ, সে যেন এই পৃথিবীর বুকেই নেই। দু চোখ বন্ধ করে এক চরম পৈশাচিক ঘোরের মধ্যে আচ্ছন্ন হয়ে ঠিক এক সদ্যজাত শিশুর মতো সেই অশরীরী ছায়ামূর্তির স্তন্যপান করছে সে। রাধাকান্তের চোখের সামনে পৃথিবীটা যেন দুলে উঠল। তার মস্তিষ্ক এই ভয়ঙ্কর দৃশ্য আর নিতে পারল না। তিনি সর্বশক্তি দিয়ে গলা চিড়ে একটা আকাশ ফাটানো আর্তনাদ করে উঠলেন। ফিরে আয় অনা, অনা ফিরে আয়, যাসনে ফিরে আয় অনা। শব্দটা পুকুরের শান্ত জলে আছড়ে পড়তেই থমকে গেল সেই দৃশ্যটা। ছায়ামূর্তিটা ধীরে ধীরে তার মাথাটা তুলল রাধাকান্তের দিকে। হারিকেন আর চাঁদের আবছা আলোয় সেই মুখ দেখে রাধাকান্তের হৃৎপিণ্ডের স্পন্দন যেন থেমে গেল। গর্তে ঢুকে যাওয়া কোটরাগত দুটো চোখ, কিন্তু সেখান দিয়ে কোনো জলের ধারা নয়, ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ছে গাঢ় লাল রক্ত আর সাদা দুধের এক বীভৎস মিশ্রণ। মূর্তিটা রাধাকান্তকে আক্রমণ করল না, কোনো হিংস্রতা দেখালো না। তার পচে যাওয়া ফ্যাকাশে ঠোঁটের কোণে ফুটে উঠল এক হাড় কাঁপানো করুণ অথচ পৈশাচিক হাসি।
হাসিতে মিশে আছে 22 বছরের এক অতৃপ্ত মাতৃত্বের হাহাকার। তারপর তারপর অবিনাশের মাথাটা আলতো করে ছেড়ে দিয়ে কোনো শব্দ না করে ধীরে ধীরে কালো জলের অতলে তলিয়ে গেল মূর্তিটা। পড়ে রইল কেবল পাঁক ভরা জল আর এক বুক জমাট বাঁধা বিভীষিকা। অবিনাশ! রাধাকান্তের সেই আকাশ ফাটানো আর্তনাদ আর বুক ফাটা কান্নায় নিস্তব্ধ রাতের বুক যেন আড়াআড়ি ভাবে ছিঁড়ে গেল। চিৎকার চেঁচামেচিতে ততক্ষণে রায়বাড়ির চাকর বাকরদের ঘুম ভেঙেছে। লণ্ঠন, টর্চ আর জ্বলন্ত মশাল হাতে ঊর্ধ্বশ্বাসে ছুটে এলো গ্রামের লোকজন। পরাণ, কালীচরণ থেকে শুরু করে হরিপদ মাস্টার কেউ বাদ রইল না। সবার চোখে মুখে এক তীব্র আতঙ্ক আর বিভ্রান্তির ছাপ। পুকুর পাড়ে এসে পৌঁছাতেই তাদের চোখ কপালে উঠল। তারা দেখল এক বুক থকথকে কাদা আর পানা জলের মধ্যে আধা অজ্ঞান অবস্থায় পড়ে আছে তাদের গ্রামের গর্ব, কলকাতা ফেরত ডাক্তার অবিনাশ। 4-5 জন জোয়ান ছেলে মিলে ধরাধরি করে সেই কাদা জল থেকে টেনে তুলল তাকে। শরীরটা বরফের মতো কনকনে ঠান্ডা, নারীর স্পন্দন ক্ষীণ। বুকে বার কয়েক জোরে চাপ দিয়ে পেটের জল বের করার পর অবিনাশ কাঁপতে কাঁপতে একটা দীর্ঘশ্বাস ফেলল। উপস্থিত সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, ছেলেটা অন্তত প্রাণে বেঁচে গেছে। কিন্তু সেই ঘোর অমানিসায় কেউ একবারও খেয়াল করল না জলের অতলে তলিয়ে যাওয়ার আগে সেই অশরীরী পৈশাচিক ছায়ামূর্তি অবিনাশের ভেতর থেকে ঠিক কি শুষে নিয়ে গেছে। ভোরের আলো ফুটল রায়বাড়িতে, কিন্তু সকালের সেই মিষ্টি রোদ আজ যেন কোনো প্রাণ নিয়ে এলো না। সারা বাড়ি জুড়ে একটা গুমোট, দম বন্ধ করা শোকের ছায়া। সুহাসিনী দেবী ছেলের শিহরে বসে আঁচল মুখে গুঁজে অঝরে কাঁদছে। গ্রামের বয়স্ক হাতুড়ে ডাক্তার এসে পালস দেখে ভরসা দিয়ে গেছে। তাই ভয়ের কিছু নেই। রাতের অন্ধকারে হয়তো ভয়ঙ্কর কিছু দেখে ফেলে চরম মানসিক ধাক্কা বা শক পেয়েছে ছেলেটা। জ্ঞান ফিরলেই সব স্বাভাবিক হয়ে যাবে। আমি তাহলে আসি। কিন্তু সব কি আর স্বাভাবিক হওয়ার ছিল? সকাল 10টা নাগাদ অবিনাশের জ্ঞান ফিরল। রাধাকান্ত ধীর ভারী পায়ে ছেলের ঘরের চৌকাঠে এসে দাঁড়ালেন। বুকের ভেতরটা তখন অজানা এক আশঙ্কায় ধুকপুক করছে। তিনি বিছানার দিকে তাকাতেই তার শির দাঁড়াবে আবার সেই হাড়হীন করা ঠান্ডা অনুভূতিটা নেমে গেল। অবিনাশ বিছানার উপর বসে আছে ঠিকই, কিন্তু এ কোন অবিনাশ? যে চোখের দৃষ্টিতে একদিন প্রখর মেধা, তীক্ষ্ণ বুদ্ধি আর এক রাস উজ্জ্বল স্বপ্ন জল জল করত, আজ সেই চোখ দুটো একেবারেই শূন্য, ঘোলাটে আর ভাবলেশহীন। একজোড়া চোখ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ঘরের কড়ি কাঠের দিকে। সেখানে কোনো চেনা মানুষের প্রতিচ্ছবি নেই, কোনো বুদ্ধিমত্তার লেশ মাত্র ছাপ নেই। দৃষ্টিতে শুধুই এক নিরেট জমাট বাঁধা শূন্যতা। হঠাৎ অবিনাশের ঠোঁট দুটো অদ্ভুতভাবে কেঁপে উঠল। 22 বছরের সুঠাম শিক্ষিত যুবকটি কোনো পূর্ণবয়স্ক মানুষের মতো স্বাভাবিকভাবে খাট থেকে নামল না। সে 2 হাত দিয়ে আর হাঁটুর উপর ভর দিয়ে ঠিক একটা 6 মাসের সদ্যজাত শিশুর মতো শরীরটাকে বাঁকিয়ে খাট থেকে উপর হয়ে মেঝেতে গড়িয়ে পড়ল। সুহাসিনী দেবী আঁতকে উঠে
ছেলেকে দুহাতে ধরতে গেলেন, কিন্তু অবিনাশ তাকে পাশ কাটিয়ে মেঝেতে হামাগুড়ি দিতে শুরু করলো। তার চোখের কোল বেয়ে গড়িয়ে পড়ছে অবুঝ জল, মুখ দিয়ে লালা ঝরছে আর গলা থেকে বেরিয়ে আসছে কোনো বোধহীন আধো আধো অস্পষ্ট স্বর। রাধাকান্ত পাথরের মতো চৌকাঠে দাঁড়িয়ে রইলেন। তার চোখের সামনে তার ডাক্তারি পাশ করা ছেলে হামাগুড়ি দিয়ে ঘরের এক কোণ থেকে অন্য কোণে যাচ্ছে, আর খিদের জ্বালায় মুখ বিকৃত করে একটানা করুণ ঘ্যাং ঘ্যাঙের সুরে কেঁদে চলেছে। কিন্তু সে ডাক সুহাসিনীর জন্য নয়। রাধাকান্ত খুব ভালো করে জানেন এই ডাক সেই পচা পুকুরের তলায় শুয়ে থাকা সেই অতৃপ্ত পিশাচি মায়ের জন্য। মুহূর্তের মধ্যে রাধাকান্তের সারা জীবনের অহংকার, আভিজাত্য আর দম্ভ যেন এক মুঠো ছাইয়ের মতো বাতাসে মিলিয়ে গেল। তার দুপায়ের তলার মাটি যেন সরে গেল এক অতল গহ্বরের দিকে। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, হাঁটু মুড়ে মেঝেতে বসে পড়লেন। দুহাতে নিজের মাথাটা চেপে ধরে টুকরে কেঁদে উঠলেন এই দৌর্দণ্ড প্রতাপ জমিদার সমমানুষটা। তার বুকের ভেতরটা যেন কেউ কড়াত দিয়ে কুচি কুচি করে চেড়াই করে দিচ্ছে। 22 বছর ধরে বুকের ভেতর যে পাপ তিনি পুষে রেখেছিলেন, আজ তার চরম মূল্য চুকাতে হলো। সেই অতৃপ্ত আত্মা, সেই হারিয়ে যাওয়া মাতৃত্ব, সে রাধাকান্তকে মারতে চায়নি। সে খুব ভালো করেই জানতো রাধাকান্তের সবচেয়ে বড় অহংকার আর দুর্বলতার জায়গা কোথায়। এক লহমায় মৃত্যু তো আসলে মুক্তি, কিন্তু নিজের চোখের সামনে নিজের বংশের প্রদীপ কলকাতার শিক্ষিত ডাক্তার ছেলেকে আজীবন এক বিকলাঙ্গ বোধহীন শিশুর মতো মেঝেতে হামাগুড়ি দিয়ে বেড়াতে দেখার এই যে মানসিক যন্ত্রণা, এ তো মৃত্যুর চেয়েও কয়েক হাজার গুণ বেশি ভয়ঙ্কর। এই নরক যন্ত্রণা থেকে রাধাকান্তের আর কোনো দিন মুক্তি নেই। পুকুরের অতল অন্ধকারে জমে থাকা সেই অতৃপ্ত মাতৃত্ব আজ তার সবচেয়ে চরম, সবচেয়ে নির্মম প্রতিশোধটা নিয়ে নিয়েছে। রায়বাড়ির অহংকারের ইমারত আজ চিরকালের মতো ধুলোয় মিশে গেল, আর তার ভগ্নস্তূপের উপর পড়ে রইল কেবল এক জ্ঞানহীন যুবকের হামাগুড়ি দেওয়ার শব্দ আর এক করুণ অন্তহীন কান্না। রায়বাড়ির প্রশস্ত বারান্দায় এক জমাট বাঁধা শ্মশানের মতো নিস্তব্ধতা নেমে এসেছে। কেবল সেই নিস্তব্ধতা চিড়ে থেকে থেকে ভেসে আসছে অবিনাশের সেই ঘ্যাং ঘ্যাঙে কান্না। সে তখন মেঝেতে পড়ে থাকা একটা পুরনো খেলনার মতো ধুলোয় লুটোপুটি খাচ্ছে। উন্মাদ প্রায় রাধাকান্ত মেঝেতে হাঁটু গেড়ে বসে আছেন, তার দু চোখ বেয়ে জলের ধারা নামছে অবিরল। গ্রামের প্রবীণ হরিপদ মাস্টার মশাই আর থাকতে পারলেন না। তিনি এগিয়ে এসে রাধাকান্তের কাঁধে একটা হাত রেখে ভারী গলায় বললেন, কি হলো রাধাকান্ত? কিসের এমন অভিশাপ নেমে এলো রায়বাড়িতে? কাল রাতে পুকুর পাড়ে ওই ছায়া মূর্তি, এসবের মানে কি? হরিপদ মাস্টারের স্পর্শে রাধাকান্তের বুকের ভেতর আটকে থাকা একটা দীর্ঘদিনের পাথর যেন সশব্দে ভেঙে পড়ল। তিনি ডুকরে কেঁদে উঠে মাস্টার মশাইয়ের পা দুটো জড়িয়ে ধরলেন। মাস্টার মশাই, সব আমার এই দম্ভ, এই মিথ্যে অহংকারের পাপ। আমি যে নিজের হাতে আমার বংশের কবরে মাটি দিয়েছি। উপস্থিত সকলের চোখে মুখে চরম বিস্ময় আর উৎকণ্ঠা। সবাই রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। রাধাকান্ত শূন্য ঘোলাটে চোখে মেঝেতে হামাগুড়ি দেওয়া অবিনাশের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করলেন। তার প্রতিটা শব্দ যেন অতীত থেকে উঠে আসা এক একটা চাবুক হয়ে আছড়ে পড়তে লাগলো উপস্থিত সবার পিঠে। আজ থেকে ঠিক 22 বছর আগের কথা।
ভাদ্র মাসের এক ভয়ঙ্কর দুর্যোগের রাত। বাইরে তখন আকাশ ভেঙে বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে। সেই রাতেই সুহাসিনীর প্রসব বেদনা ওঠে। কিন্তু রায়বাড়ির উত্তরাধিকারী হয়ে যে জন্মালো, সে কোনো প্রাণ নিয়ে আসেনি মাস্টার মশাই। সুহাসিনীর কোল আলো করে জন্মালো এক মৃত নীল হয়ে যাওয়া সন্তান। না, আমি তখন বংশ গৌরব আর দম্ভে অন্ধ। এই বিরাট জমিদারির কোনো উত্তরাধিকারী থাকবে না, এ কথা ভেবে আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়লাম। আমি আমি ওই একই রাতে আমাদের আমাদের এই বাড়ির পেছনের গোয়াল ঘর লাগোয়া ভাঙা কুঁড়ে ঘরে এক সন্তান জন্ম দিয়েছিল আমাদের ওই নিচু জাতের হতদরিদ্র কাজের মেয়ে ক্ষীরোদা। ওর কোলে এসেছিল এক ফুটফুটে সুস্থ ছেলে। সদ্য বিধবা মেয়ে, স্বামী মারা গেছে মাত্র 6-7 মাস হয়েছে। ওই বাচ্চাটাকে নিয়ে মেয়েটা কোথায় যাবে, তাই আমার মাথায় তখন শয়তান ভর করেছে। আমি বংশরক্ষার তাগিদে সেই রাতেই দাইমাকে মোটা টাকার লোভ দেখালাম। আমার মৃত নীল হয়ে যাওয়া বাচ্চাটাকে তুলে দিলাম ক্ষীরোদার পাশে, আর ওর জীবন্ত সুস্থ ছেলেটাকে এনে ধুইয়ে দিলাম সুহাসিনীর কোলে। কথাগুলো শুনে বারান্দায় দাঁড়িয়ে থাকা মানুষগুলোর যেন শ্বাস আটকে এলো। সুহাসিনী দেবী একটা আর্তনাদ করে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন মেঝেতে। অবিনাশ তখন এক কোণে বসে নিজের আঙুল চুষছে। রাধাকান্ত ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, পরদিন সকালে ক্ষীরোদার সেই বুক ফাটা আর্তনাদ আমি আজও বলতে পারিনি। ঘুম ভেঙে নিজের পাশে এক ঠান্ডা মৃত বাচ্চা দেখে মেয়েটার মানসিক ভারসাম্য একেবারে নষ্ট হয়ে গেল। সদ্য স্বামী হারা মেয়েটা জীবনে আর কেউ রইল না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার শারীরিক কষ্ট। সদ্য মা হওয়া ক্ষীরোদার বুকে তখন উপচে পড়ছে দুধ। নারী ছেঁড়া সন্তানকে খাওয়াতে না পারার যন্ত্রণায় স্তনে জমে থাকা দুধের ব্যথায় সে পাগলের মতো সারা গ্রামে ঘুরে বেড়াত। রাতের অন্ধকারে সে পুকুরের পাড়ে মাটি দিয়ে একটা পুতুল বানাতো, তারপর সেটাকে বুকে জড়িয়ে ঘুম পাড়ানি গান গাইতো, আর তার বুক বেয়ে অঝরে ঝরে পড়তো মায়ের দুধ। মাটিতে ভিজে যেত তার মাতৃত্বের হাহাকার। আমি বুঝিনি তখন। পাপ করেছি, ভীষণ পাপ করেছি। চারপাশটা এতটাই নিস্তব্ধ যে একটা পাতা পড়ার শব্দ যেন এখন কানে বাজবে। রাধাকান্তের দু চোখ বেয়ে যেন অনুশোচনার রক্ত ঝরছে। গ্রামের মানুষ ভাবলো সে পাগল হয়ে গেছে, কিন্তু আমার ভয় ছিল অন্য জায়গায়। ক্ষীরোদা যদি কখনো সত্যিটা বুঝে ফেলে, যদি দাইমা মুখ খোলে, তাই আমি নিজের প্রভাব খাটিয়ে গ্রামের লোককে খেপিয়ে তুললাম। রটিয়ে দিলাম ক্ষীরোদা ডাইনি হয়ে গেছে, ও বাচ্চাদের রক্ত খায়। আমারই প্ররোচনায় গোটা গ্রাম ওকে এক ঘরে করে দিল। কেউ এক ফোঁটা জলও দিত না ওকে। মাতৃত্বের সেই তীব্র যন্ত্রণা, শারীরিক কষ্ট আর অপমানে একদিন মাঝরাতে ওই পেছনের পচাদের পুকুরে ডুবে আত্মহত্যা করলো ক্ষীরোদা। মরে যাওয়ার আগে সে তার বুকের সমস্ত দুধ আর চোখের জল ওই পুকুরের জলে মিশিয়ে দিয়ে গিয়েছিল। রাধাকান্ত এবার দু হাতে নিজের মুখ ঢেকে শিশুর মতো ডুবতে উঠলেন। কাল রাতের ওই পুকুরের তলা থেকে কেউ আমাকে ধ্বংস করতে আসেনি মাস্টার মশাই।
ওই পানা পুকুরের তলায় জমে থাকা সেই অতৃপ্ত মাতৃত্ব আজ তার পাওনা বুঝে নিতে ফিরে এসেছে। ক্ষীরোদা কোনোদিন আমাকে বা আমার ছেলেকে মারতে চায়নি। ও শুধু ওর নিজের ছেলেকে নিজের কোলে ফিরিয়ে নিয়েছে। রাধাকান্ত আঙুল তুলে দেখালেন মেঝেতে বসে থাকা অবিনাশের দিকে। অবিনাশ তো আমার ছেলে নয়, ও তো ওই ক্ষীরোদারই ছেলে। 25 বছর ধরে আমার টাকা, আমার অহংকার, ওর যে মস্তিষ্ক, ও যে শিক্ষাকে গড়ে তুলেছিল, ক্ষীরোদা কাল রাতে সে সব কিছু ধুয়ে মুছে সাফ করে দিয়ে গেছে। ও আমার অহংকারকে চিরতরে শেষ করে দিয়েছে মাস্টার মশাই। অবিনাশ এখন শুধু তার মায়ের সেই নারী ছেঁড়া ধন, যে কেবল তার মায়ের দুধের গন্ধে পাগল। তাই তো ও আর আমাকে বাবা বলে ডাকে না। রাধাকান্তের কথা শেষ হতেই অবিনাশ আবার আধো আধো গলায় চরম করুণ সুরে কেঁদে উঠল। বারান্দায় দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষের চোখের কোণ তখন জলে ভিজে উঠেছে। রায়বাড়ির দম্ভ, আভিজাত্য আর মিথ্যে অহংকারের বিশাল ইমারতটা আজ একটা ভিখারির ঝুলির চেয়েও তুচ্ছ মনে হচ্ছে। প্রকৃতি তার নিজস্ব নিয়মে এক ভয়াবহ অথচ নিখুঁত বিচারের মধ্যে দিয়ে 22 বছর আগের এক পাপের হিসাব কড়াই গন্ডায় চুকিয়ে নিয়েছে। শীতের সকালের সেই মিষ্টি রোদ উঠোনে এসে পড়লেও রায়বাড়ির ওপর থেকে সেই জমাট বাঁধা অন্ধকারটা আর কোনোদিন কাটল না। অবিনাশের ওই ঘ্যাং ঘ্যাঙে কান্না আর রাধাকান্তের পাথরের মতো জমে যাওয়া অনুশোচনা, এই দুইয়ের মাঝে চিরকালের জন্য বন্দী হয়ে রইল এক অভিশপ্ত জমিদার বাড়ির শেষ অধ্যায়। এক মায়ের অতৃপ্ত আত্মা আজ শান্ত, কিন্তু এক অহংকারী পিতার বুকের ভেতর চিরকালের জন্য জ্বলে উঠল এক নেভানো যায় না এমন নরকাগ্নি। সুহাসিনী দেবীর জ্ঞান ফিরল বেশ কিছুক্ষণ পর। চোখে মুখে জলের ঝাপটা দেওয়ায় তিনি ধর্মর করে উঠে বসলেন। কয়েক মুহূর্ত শূন্য ঘোলাটে দৃষ্টিতে তাকিয়ে রইলেন ঘরের কড়ি কাঠের দিকে। তারপরেই যেন সম্বিত ফিরে পেলেন। তার দু চোখে তখন আর কোনো জল নেই, আছে কেবল এক ভয়াবহ উন্মাদ প্রায় শূন্যতা। মেঝেতে বসে থাকা রাধাকান্তের দিকে টলতে টলতে এগিয়ে গেলেন সুহাসিনী। দুহাতের স্বামীর পাঞ্জাবির কলারটা খামচে ধরে এক অমানসিক গগনভেদী আর্তনাদ করে উঠলেন। কোথায় কোথায় আমার ছেলে? ক্ষীরোদার ছেলেকে তো আমার বুকের দুধ খাইয়ে 22 বছর ধরে বড় করেছো, আর আমার নারী ছেঁড়া ধন, হ্যাঁ, আমার নিজের পেটের সন্তান, কোথায় সে? কি করেছিলে তুমি তার সাথে? হ্যাঁ, কি করেছিলে? রাধাকান্ত হাউ হাউ করে কেঁদে উঠলেন। নিজের স্ত্রীর এই উন্মাদিনীর মতো রূপ, এসব দেখে তার বুকের রক্ত জল হয়ে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় মাথা নিচু করে বললেন, সেই রাতেই ওই পুকুরের পশ্চিম পাড়ের পুরনো তেঁতুল গাছটার নিচে নিজে হাতে মাটি চাপা দিয়েছিলাম তাকে। কথাটা সুহাসিনীর কানে পৌঁছানো মাত্রই তার চোখের দৃষ্টি একেবারে বদলে গেল। এক লহমায় তিনি যেন আর রক্ত মাংসের মানুষ রইলেন না। মাতৃত্বের তীব্র হাহাকারে আক্ষরিক অর্থেই তার মানসিক ভারসাম্য চিরতরে ছিন্ন হয়ে গেল। তিনি বিকট হাড় হিম করা এক অট্ট হাসি হেসে উঠলেন। 22টা বছর আমার মালিক ওই ঠান্ডা ভিজে কাদায় একা শুয়ে আছে। ওর যে বড্ড শীত করছে গো। আমার বুকের দুধ না পেয়ে আমার সোনাটা যে একেবারে খিদে চটপট করছে। আমি যাচ্ছি বাবা, তোর মা আসছে রে। উন্মাদিনী সুহাসিনীকে কেউ আটকাতে পারল না।
চোখের নিমেষে তিনি একটা ঝড়ের মতো ছুটে বেরিয়ে গেলেন বারান্দা দিয়ে। পেছন পেছন হরিপদ মাস্টার, রাধাকান্ত আর গ্রামের লোকজন ছুটল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পুকুর পাড়ে ছুটে এসে সুহাসিনী এক মুহূর্ত দাঁড়ালো না। মানিক আমার! বলে শূন্যে হাত বাড়িয়ে সোজা ঝাঁপ দিলেন সেই অভিশপ্ত ক্ষীর পুকুরের কালো থকথকে জলের বুকে। ঝপাত করে একটা ভারী শব্দ উঠল, আর তারপর কয়েকটা বুদবুদ, ব্যাস। পুকুরের জমাট বাঁধা পানা আর কাদা এক নিমেষে গিলে খেল এক অভাগী মাকে। ক্ষীরোদা যেদিন এই পুকুরে ডুবে মরেছিল, তার মাতৃত্বের জ্বালা সেই দিন জুড়িয়েছিল। আজ 22 বছর পর সুহাসিনীও নিজের সন্তানের কাছে যাওয়ার জন্য সেই একই পথ বেছে নিলেন। কালের নিয়মের পর কেটে গেছে আরও বেশ কয়েকটা বছর। রায়বাড়ির সেই বিশাল ইমারতে আজ আর কোনো জাঁকজমক নেই। দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে, সদর দরজায় উইপোকার বাসা। গ্রামের মানুষ ওই বাড়ির ত্রিসীমানায় আজ আর পা মারায় না। কিন্তু গোধূলির আলো যখন নিভে আসে, কুয়াশায় ঢেকে যায় চরাচর, তখন পচাদের পুকুর পাড়ে এক অভূতপূর্ব মর্মান্তিক দৃশ্য চোখে পড়ে। পুকুরের সেই ভাঙা ঘাটে একাকী বসে থাকেন এক জরাজীর্ণ বৃদ্ধ, রাধাকান্ত রায়চৌধুরী। তার গায়ে ধুলো মাখা ছেঁড়া চাদর, মাথার চুল জট পাকিয়ে গেছে, আর তার কোলের উপর মাথা রেখে শুয়ে থাকা 25-26 বছর বয়সের এক যুবক। যুবকটি মুখ দিয়ে লালা ঝরিয়ে অবুঝ শিশুর মতো কেবল আঙুল চষে, আর মাঝে মাঝে অদ্ভুত গোঙানির মতো শব্দ করে। রাধাকান্ত নিজের কাঁপা কাঁপা হাত দিয়ে পরম মমতায় সেই বিকলাঙ্গ বুদ্ধিহীন যুবকের মাথায় হাত বুলিয়ে দেন। তার দু চোখ বেয়ে অবিরল ধারায় ঝরে পড়ে অনুশোচনা আর হাহাকার। আজ থেকে 2.5 দশক আগে এক হতদরিদ্র মা তার বুকের দুধ খাওয়াতে না পেরে মাটি দিয়ে পুতুল বানিয়ে এই পুকুর পাড়েই বুকে জড়িয়ে কাঁদত। নিয়তির কি নির্মম চূড়ান্ত পরিহাস! আজ সেই দুর্দণ্ডপ্রতাপ জমিদার রাধাকান্তকে মাটির পুতুলের বদলে নিজের সেই জলজ্যান্ত অভিশপ্ত পাপকে কোলে নিয়ে প্রতিদিন এই পুকুর পাড়েই বসে থাকতে হয়। নিস্তব্ধ রাতে কেবল ঝিঁঝির ডাকের সঙ্গে মিশে যায় এক জ্ঞানহীন যুবকের আধো আধো বল, আর তার সাথে ভেসে আসে এক সর্বশ্রান্ত অহংকার আর চূর্ণ হওয়া পিতার বুক ফাটা কান্নার সুর। প্রকৃতির বিচারে কোনো ফাঁকি থাকে না। ক্ষীরোদার চোখের জলের দাম রাধাকান্তকে কড়াই গণ্ডায় মিটিয়ে দিতে হলো। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঠিক ক্ষীরোদারই মতো। শুনলেন পচাদের পুকুর পাড়ে। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর আপনি কি আমাদের গল্পগুলি নিয়মিত শোনেন? যদি শুনে থাকেন আর এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আর দেরি না করে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। আজও গল্পের মধ্যে থেকে আপনার জন্য রইল একটি প্রশ্ন। আচ্ছা বলুন তো, আমাদের আজকের এই গল্পে গ্রামে যে শীতকালীন যাত্রাপালার উল্লেখ রয়েছে, সেই যাত্রাপালাটি গ্রামের কোথায় বসত? প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। চলুন একবার ঝটপট দেখে নিই আমাদের গত এপিসোডে কারা কারা প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। গত এপিসোডে কমেন্ট করেছিলেন রত্না সরকার, বাবু, দীপক মালাকার, অসিত কুমার, পিঙ্কি চক্রবর্তী, পূজা মণ্ডল, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, সুষমা মণ্ডল, শেখ মনোয়ার, আজমিরা, মনীষা হালদার, শিপ্রা শিকদার, সুরজিৎ, আব্দুল হাবিব, শামীম সরকার, ছন্দা দাস, সরোজিনী, দিব্যাংশী, নয়নিকা ও গাবান, শর্মিলা বেগম, সাবির আলী, সন্তোশ্রী বিশ্বাস রায়, শর্মিষ্ঠা হালদার, গোলাম, মনতোষ সরকার, সদানন্দ বেরা, স্বস্তিকা ভৌমিক, চম্পা সাহা, জয়ন্তী দাস,
শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল এবং টুম্পা মণ্ডল। আমি সুদর্শন আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এক রাশ ভালোবাসার সাথে আরেকটা গল্পের অপেক্ষা নিয়ে শেষ করছি আজকের এই নিবেদন। সঙ্গে থাকুন, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আগামী পর্বে। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।